খবর দিনভরের শুরুতেই কোন খবরে নজর? এসআইআর ঘোষণার পর আজ সর্বদল বৈঠক ডাকলেন সিইও। প্রস্তুতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। কি প্রস্তুতি চলছে এই বৈঠকে, কি কি বিষয় আলোচ্য হয়ে উঠবে জানবো। সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, আজ বিকেল 4টে থেকে সর্বদলীয় বৈঠক রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। মূলত এই সর্বদলীয় বৈঠক হবে গতকাল জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য যে নির্দেশিকা ও যে গাইডলাইন দেওয়া হয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে তা জানানো হবে। বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে তা জানানোর পর বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফে যে বুথ লেভেল এজেন্ট, অর্থাৎ যারা বুথ লেভেল অফিসারের সঙ্গে বাড়িতে বাড়িতে যাবেন, সেই বুথ লেভেল এজেন্টদের নিয়োগের ব্যাপারেও বিস্তারিত আলোচনা হবে। সেই আলোচনার পর তুমি জানো যে ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন যে টাইম ফ্রেম, অর্থাৎ যে সময়সীমা দিয়েছে, সেই সময়সীমার মধ্যে যাতে এসআইআর এ রাজ্যে শেষ করা যায় তার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে আবেদন জানানো হবে। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে বুথ লেভেল এজেন্ট যারা রয়েছেন তারা যাতে বুথ লেভেল অফিসারদের সহযোগিতা করেন এই এসআইআর কাজ শেষ করার জন্য, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলির কাছে আবেদন জানানো হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে। পাশাপাশি ইতিমধ্যেই যে ম্যাপিংয়ের কাজ শেষ করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন জেলায় 2002 সালে ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার যে মিল পাওয়া গেছে, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলির কোনো মতামত রয়েছে নাকি সেটাও জানতে চাওয়া হবে এবং প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মতামত জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। মোট 8টি রাজনৈতিক দলকে আজকের বৈঠকে ডাকা হয়েছে। বিকেল 4টে থেকে এই বৈঠক শুরু হবে। সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের তরফে নির্দিষ্টভাবে কোনো বিষয় নিয়ে অভিযোগ জানানো হলেও সেই অভিযোগগুলিও জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে বুথ লেভেল অফিসার নিয়ে যে অভিযোগ জানানো হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে জেলা শাসকদের থেকে রিপোর্টও চাওয়া হয়েছে। সেই রিপোর্ট নিয়ে কাজও করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ফলত এসআইআর নিয়ে যে অভিযোগগুলি থাকবে বা যা বিষয় বলার থাকবে বিভিন্ন রাজনৈতিক দলগুলির, সেগুলো জানার জন্য এবং সেই বিষয়ে প্রয়োজনীয় মতামত নেওয়ার জন্যই আজকের এই বৈঠক বিকেল 4টে থেকে ডাকা হয়েছে। ওকে, আজ থেকেই বিএলওদের এসআইআর ট্রেনিং শুরু। এসআইআর নিয়ে বিএলওদের প্রশিক্ষণ কমিশনের। জেলা শাসকদের সঙ্গেও বৈঠকে কমিশন। রাজ্যে এসআইআর ঘোষণার পরে বৈঠকে কমিশন। সর্বদল বৈঠকের আগে সিইও এবং ডিএমদের সঙ্গে বৈঠক। এই বৈঠকের কি রূপরেখা জানাবেন প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, দেখো রুমেলা, গতকালই যখন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দ্বিতীয় পর্যায়ের এই এসআইআর ঘোষণা করা হচ্ছিল, তখনই জানানো হয়েছিল আজ থেকে 3রা নভেম্বর পর্যন্ত ট্রেনিং এবং প্রিন্টিংয়ের কাজ চলবে এবং এখানে দফায় দফায় কিন্তু বিএলও, এইআরও, ইআরও এবং ডিএমদের যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু দফায় দফায় বৈঠক করা হবে জাতীয় নির্বাচন কমিশনের বিভিন্ন যারা দপ্তর রয়েছে তাদের তরফ থেকে। তার কারণ এসআইআরের এই যে গোটা প্রক্রিয়াটি রয়েছে, এই প্রক্রিয়াটি কিভাবে স্মুথ করা যায়, কিভাবে এই ভেরিফিকেশনের প্রসেস, ম্যাচিং প্রসেস করা হবে, সেই সমস্ত কিছু আরও একবার ঝালিয়ে নেওয়ার জন্য। তার কারণ এর আগেই আমরা দেখেছি যে বিএলওদের সঙ্গে বৈঠক হয়েছে, ডিইওদেরকে নিয়ে বৈঠক করেছে জাতীয় নির্বাচন কমিশন, কিন্তু সেই ট্রেনিং আরও কিছুটা ঘষে মেজে নিতেই কিন্তু এই দফায় দফায় বৈঠক এবং এই বৈঠক বিভিন্ন পর্যায়ে আগামী 3রা নভেম্বর পর্যন্ত চলবে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি। রুমেলা, ওকে। ভোটমুখী পশ্চিমবঙ্গে আজ থেকে এসআইআর ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। এসআইআর এর কাজ শেষ হবে 31শে জানুয়ারি। 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকায় নিবিড় সংশোধন মঙ্গলবার থেকে চালু হচ্ছে পশ্চিমবঙ্গে। पिछले एसआईआर की मतदाता सूची से मैनुअल भी और तकनीकी तरीके से भी दोनों स्तरों पर मिलान का कार्य लगभग पूरा कर लिया गया है और इसके तैयारी के आधार पर अब चयनित राज्यों में एसआईआर का दूसरा चरण प्रारंभ किया जाएगा। याद रहे, एसआईआर का प्रमुख उद्देश्य है हर योग्य मतदाता को सूची में शामिल करना और अयोग्य को मतदाता सूची से हटाना। अब फेज 2 12 राज्यों में या संघ शासित प्रदेशों में आरंभ होने वाला है। নির্বাচন কমিশনের দাবি, কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় এবং
একজনও অবৈধ ভোটার যেন ভোটার তালিকায় না থাকেন। माइग्रेशन के साथ साथ कई बार एक से जगह ज्यादा रजिस्टर होने वाले वोटर्स, डेथ होने के बाद भी उसका नाम न हटाया जाना, गलती से किसी भी विदेशी नागरिक का नाम मतदाता सूची में आ जाना, इन चारों कारणों की वजह से चुनाव आयोग ने निर्णय लिया कि पूरे देश में चरणबद्ध तरीके से SIR कराया जाए। বুথ লেভেল অফিসাররা গণনা পত্র নিয়ে বাড়ি বাড়ি যাবেন, তথ্য পূরণ করতে হবে ভোটারদের। BLOs बूथ लेवल ऑफिसर्स SIR की प्रमुख कड़ी होते हैं। कई बार एक बार जब बूथ लेवल ऑफिसर घर जाता है तो या तो कुछ मतदाता अवेलेबल नहीं होते या कहीं गए होते हैं, और या उनको मैचिंग या लिंकिंग करने में कोई समय लग रहा हो, तो ऐसे केस में बूथ लेवल ऑफिसर्स दूसरी बार भी जाएंगे और तीसरी बार भी जाएंगे। 3 बार हर BLO हर घर जाएगा। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয় 2002 সালে। কমিশনের বক্তব্য, সেই 2002 সালের ভোটার তালিকায় কারো নাম না থাকলেও চিন্তা নেই, সেবারের তালিকায় তাদের মা বাবার কারো নাম থাকলে সেটাই প্রামাণ্য নথি হিসেবে বিবেচনা করা হবে। আধার কার্ডকেও নথি হিসেবে গ্রহণ করা হবে। आधार नंबर बिहार में भी ऑप्शनल तरीके से चुनाव आयोग ने लिया था और इस बार भी आधार नंबर लिया जाएगा। आपका नाम नहीं है 2002, 3 या 4 की मतदाता सूची में, तो आप अपने फादर, मदर या जो भी उस श्रेणी के जो रिलेटिव्स हैं उनके डिटेल भर सकते हैं, तो उससे भी ये मैचिंग सरल हो जाती है। 28 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত বিএলওদের এসআইআর ট্রেনিং হবে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন বিএলওরা। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ওই দিন থেকে 8 জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্ট নিয়ে অভিযোগ জানানো যাবে। 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত এসআইআর নোটিশের শুনানি হবে। পশ্চিমবঙ্গে 7 ফেব্রুয়ারি ভোটার লিস্টের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। এসআইআরে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, PSU এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীদের পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার। 1987 সালের 1 জুলাইয়ের আগে ভারত সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, LIC, PSU এর যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া স্থায়ী বাসস্থানের শংসাপত্র, বনাঞ্চলের অধিকারের শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া OBC, SC, ST বা অন্য জাতিগত শংসাপত্র, NRC শংসাপত্র, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া বংশপঞ্জিকা, জমি অথবা বাড়ির দলিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই তালিকায় আধার কার্ডকেও যুক্ত করা হয়েছে। आधार नंबर बिहार में भी ऑप्शनल तरीके से चुनाव आयोग ने लिया था और इस बार भी आधार नंबर लिया जाएगा। শুধু পশ্চিমবঙ্গ নয়, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 12 জায়গায় মঙ্গলবার থেকে এসআইআর শুরু। নিউজ 18 বাংলা। আজ থেকে পশ্চিমবঙ্গে চালু এসআইআর, আর এতে তরজা আরও তুঙ্গে। রাজ্য রাজনীতির হাওয়া গরম। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন মঙ্গলবার থেকে চালু পশ্চিমবঙ্গে। कल से SIR शुरू होने वाला है। কমিশনের দাবি, কোনো যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য এসআইআর। বিরোধীদের দাবি, এসআইআর আসলে রাজনৈতিক উদ্দেশ্যে কমিশনকে কাজে লাগিয়ে বিজেপির চাল। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ, ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। ওরা বিভ্রান্তি তৈরি করছে, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। জেনুইন ভোটার বাদ যাবেন কেন? যত এসআইআর, যা ভোটার তালিকা, সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে শুরু হয় এসআইআর। তখনই সুর চড়ায় বিজেপি বিরোধীরা। তাদের অভিযোগ, কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি যাতে বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়া যায়। এই তরজা চলছিলই। এরই মাঝে কমিশন জানিয়ে দেয়, বিহারের পরে পশ্চিমবঙ্গে এসআইআর হবে। এদিন হলো সেই ঘোষণা। এতে তরজা আরো তুঙ্গে উঠেছে।
বিজেপির নেতাকে বলতে হচ্ছে যে এসআইআর যারা বাদ যাবেন তারা আমরা পরে সিএ দিয়ে তুলে দেব। তার মানে ওনারাও বুঝতে পারছেন যে এসআইআর যে বাঘের পিঠে ওনারা চেপে বসে যে মডেলে করার কথা ভেবেছেন, 1 কোটি কেন, ওনারা এই যে ওনাদের ভোটারও যাবে। এসআইআর হবে গোটা দেশে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল 12টি জায়গায় হবে এসআইআর। সেরকম এসআইআর হবে। যারা বলছিল এসআইআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, আগুন ধরিয়ে দেবো, লন্ডভন্ড করে দেবো, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লন্ডভন্ড করবে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, প্রথম থেকেই এর বিরোধিতায় সরব তৃণমূল, যার জবাব হিসেবে কমিশনের হাতিয়ার সংবিধান। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी। मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी, वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। कानून व्यवस्था की जो आपने बात की, वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है। যদি উদ্দেশ্য দেখা যায় জেনুইন ভোটারদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। এসআইআর ঘোষণার পরে এদিন হুগলিতে উল্লাস, বাজি ফাটায়, লাড্ডু বিলি করে পদ্ম শিবির। এসআইআর এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বিহারের এসআইআর এ জনস্বার্থের দিক থেকে কিছু নির্দেশ দিলেও তাতে বাধা দেয়নি। এসআইআর কে চ্যালেঞ্জ করে যাবতীয় মামলার শুনানি হওয়ার কথা 4 নভেম্বর। তার আগেই এদিন কমিশনের ঘোষণা, পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে মঙ্গলবার থেকে এসআইআর। নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে দোলাচলে মতুয়ারা কেন? 2002-এর তালিকার সঙ্গে মিল অমিল রয়েছে। উত্তর 24 পরগনায় দোলাচলে মতুয়ারা 2002-এর পর জেলায় 58% ভোটার বৃদ্ধি, আর এই 58%-এর বেশিরভাগই মতুয়া। খুব স্বাভাবিকভাবেই তাদের কাছে এই মুহূর্তে এই এসআইআর একটা বড় মাথা ব্যথার কারণ। অনিরুদ্ধ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনিরুদ্ধ, দেখুন মেলা, একদমই উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। 58% ভোট বৃদ্ধি হয়েছে 2002 সালের ভোটার তালিকা অনুসারে, এবং এই 58%-এর মধ্যে অনেকাংশেই দেখা যাচ্ছে এই উত্তর 24 পরগনার সীমান্তবর্তী মতুয়া উদ্বাস্তুরা রয়েছে, এবং এই মতুয়া উদ্বাস্তুরা রীতিমতন এসআইআর নিয়ে, আজ থেকে যে রাজ্যে এসআইআর চালু হচ্ছে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে, এবং তারা রীতিমতন বিভ্রান্ত হয়ে পড়েছেন। কারণ অনেকাংশের মতুয়ারাই এই 2002 সালের পরে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছেন এবং তাদের ভোট নেই 2002 সালের ভোটার লিস্টে। সেক্ষেত্রে তাদের ভোট কাটা যেতে পারে, এবং তাদের ভোট কাটা গেলে কি করতে হবে তা নিয়ে এখনো তারা দ্বিমতে রয়েছেন। কারণ শান্তনু ঠাকুর অনেক সময় বলছেন তাদেরকে ভোট করে দেবেন, তারা নাগরিকত্বের জন্য আবেদন করলে এসআইআর যদি তাদের নাম কাটা যায় পরবর্তীতে তাদের ভোট করার ব্যবস্থা করা হবে। কিন্তু কি করে এই নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে, যে সমস্ত কাগজপত্র নাগরিকত্বের জন্য প্রয়োজন সে সমস্ত কাগজপত্র অনেকাংশের মতুয়াদের কাছে নেই। এর ফলে মতুয়াদের একাংশ কিন্তু রীতিমতন দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, আতঙ্কের মধ্যে রয়েছেন, এবং তারা জানাচ্ছেন যে কি হবে এখনো পর্যন্ত তারা বুঝতে পারছেন না। রুমেলা, ওকে। আমি তো আসি রাজীব গান্ধী যে বছর মারা গেল তার আগের বছর, যখন ইলেকশন আসে তখনই ওরা জমা করে, কাগজপত্র নেয়। বেশ কয়েকবারই করেছি। কবে ভোট হয়? কবে ভোট হয়? এই 2011-তে। তাহলে আপনারও তো ভোট কাটা যাবে। এখন কাটা গেলে তো আমার কি করণীয় আছে? আমার তো গড়ারও ক্ষমতা নেই আর কাটার ক্ষমতা নেই, চিন্তার মধ্যে আছি। নাগরিকত্বের জন্য কি আবেদন করেছেন? আমরা বাংলাদেশ থেকে আসি, বাংলাদেশের ঠিক ঠিকানা দিয়ে কোর্ট এফিডেভিট সব নিয়ে আসি। আমি জমা করতে গেছি, বলছে সে দেশের কাগজ লাগবে। সে দেশের কাগজ তো আমার নেই, আমি কোথায় পাবো? চিন্তিত আছি। ট্রেকিং যখন আসবে দেশে তখন আমি ওই দিয়ে দেবো, যদি গ্রহণ করে আমাকে, করলো, না করলে আর আমার করণীয় কিছু নেই। আপনারা মতুয়ারা কি আতঙ্কিত? আতঙ্কিত সবাই। আমরা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে আছি। আসলে এতে তো মানুষের খাওয়া ঘুম নাই, এই টেনশানে। একে বাংলাদেশ থেকে বাবা সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরও বিপাকে পড়ি। আমাদের ভোট টোট সব আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব কিছু আছে, থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি।
এবার সিএ ক্যাম্পে কিভাবে ঢল নেমেছে ছবিটা আপনাদের দেখাবো। বসিরহাটের ছবি আপনারা দেখছেন। সেখানে এসআইআর ঘোষণার পরে নামতলার হিড়িক, বাংলাদেশি শরণার্থীদের ফর্ম ফিল আপের হিড়িক। আজ থেকে এসআইআর কার্যকর এবং তারপরে বসিরহাটে সিএ ক্যাম্পে ঢল। অনুপম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো, আজ থেকে এসআইআর চালু হয়েছে, গতকালই ঘোষণা হয়েছে এবং এই ঘোষণা হওয়ার পর থেকেই বসিরহাটের যে একদম সীমান্তবর্তী যে শহর বসিরহাটের যে যে ক্যাম্প, সেই ক্যাম্পে একদম মানুষের ঢল নেমেছে এবং যারা এখানে এই ক্যাম্পে যারা এসেছে সিএ পোর্টালে বা সিএ যারা ফর্ম ফিল আপ করছে তারা কিন্তু সকলেই কিন্তু বাংলাদেশের শরণার্থী এবং এদের যেটা দাবি যে এই সিএ পোর্টালে তাদের নাম নথিভুক্ত করা থাকলে তাদের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট তারা এসআইআর যখন হবে তখন তারা সেখানে দাখিল করলে তারা নাম তুলতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না, এমনটাই কিন্তু দাবি তাদের বা এমনটা তারা বুঝেছে। সেই জন্যই তারা সিএ ক্যাম্পে এসে বিজ্ঞান নিয়েছে এবং সিএ তারা নাম তোলার জন্য ভোর সকাল থেকে ক্যাম্পে এসে ভিড় করেছে এবং নাম তুলছে। এখন দেখার বিষয় যে সিএ তে নাম তোলার পরে এসআইআর এর সত্যি কি কোনো সুবিধা হবে নাকি যেমন নির্দেশ আছে তাদের নাম বাদ যাবে তেমনই বাদ যাবে, এটাই কিন্তু এখন দেখার বিষয়। যদিও আশায় বুক বেঁধে কিন্তু বাংলাদেশি শরণার্থীরা তারা কিন্তু সিএ তে ফর্ম ফিল আপ করার জন্য সকাল থেকে সিএ ক্যাম্পে কিন্তু ভিড় জমিয়েছে। ওকে, আমরা যে সিএ ফর্মটা ফিল আপ করে রাখলাম, যখন আমাদের বাড়িতে যে এসআইআর করতে যাবে তখন আমরা এই সিএ অ্যাপ্লাই করা এটা দেখাবো, দেখালে সেটা আমরা বলবো যে ধর্মীয় কারণ ওখান থেকে অত্যাচারিত হয়ে আমরা এখানে এসেছি। এখানে বাংলাদেশে আমাদের কোনো প্রমাণ নেই, কিন্তু বাংলাদেশে যেখানে থাকতাম সেখানকার ঠিকানা তো অবশ্যই আছে, সেগুলো আমরা এসআইআর সিএর মাধ্যমে সেটা আমরা তুলে ধরেছি এবং সেখান থেকে সিএ করে এটা আমরা বলেও দিয়েছি। আমরা এখানে এসেছি সিএ ফর্ম ফিল আপ করতে, যে এসআইআর হচ্ছে, আমরা বাংলাদেশ থেকে এসেছি রাতের অন্ধকারে পালিয়ে ধর্মীয় কারণে, যে কারণে এখানে ভারত সরকার আমাদেরকে নাগরিকত্ব দিচ্ছে, তার কারণে আমরা এখানে নাগরিকত্ব করতে এসেছি। আর এবার 100 দিনের কাজে সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রের ধাক্কাকে প্রচারের হাতিয়ার তৃণমূলের। জেলায় জেলায় প্রচারের নির্দেশ শীর্ষ নেতৃত্বের। সুপ্রিম কোর্টে কেন্দ্রের ধাক্কা নিয়ে প্রচারের বার্তা। কিভাবে সুপ্রিম কোর্টে কেন্দ্রের এই ধাক্কাকে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে তৃণমূল, জানবো। প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, গান্ধীবাদী আচরণ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা, অর্থাৎ কোন জায়গাতে বিজেপির নেতা কর্মীরা যদি প্রচারে যান তাহলে সেখানে তারাও যাবেন এবং তাদেরকে পাশে বসে বোঝানোর চেষ্টা করা হবে এবং একই সঙ্গে হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের যে কপি সেটা তাদেরকে দেখানো হবে এবং এরপরও বলা হবে যে এতদিন অপেক্ষা করার পরও এখানকার মানুষজন অর্থ পাননি এবং বিজেপির নেতারা তারাই যে দিল্লিতে বলেছিলেন যেন টাকা না দেওয়া হয়, তার জন্য মানুষকে কি পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমরা এর আগেও দেখেছিলাম যে দিল্লি থেকে কলকাতা, রাজ্যের বিভিন্ন জায়গাতে এই বিষয় নিয়ে আন্দোলন হয়েছিল এবং 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের কাছে অন্যতম বড় হাতিয়ার ছিল হচ্ছে বঞ্চনা ইস্যু এবং গতকালকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেছেন যে দিল্লিতেও তারা মেগা ধর্নার প্রস্তুতি নিচ্ছে। এরই মাঝে দাঁড়িয়ে আজকে সমস্ত ব্লকে আজকে থেকে একদম ঢালাও প্রচার করতে বলা হয়েছে, ছোট ছোট সভা মিছিল, বাড়ি বাড়ি গিয়ে প্রচার এবং একই সঙ্গে বিজেপি নেতাদের দেখলেই তারা যে টাকা দিচ্ছেন না সেই বিষয়ে কোর্টের কপি তারা দেখিয়ে প্রচার চালাতে চান। ওকে, আর এই বিজেপি নেতারাই তো বারবার বলেছেন, দিল্লিকে বলেছি বাংলাকে টাকা না দিতে। তো যে নেতারা টাকা দিতে বারণ করেছিল, আপনাদের টাকা আটকে রেখেছিল, সেই নেতা যখন আপনার এলাকায় যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে গান্ধীবাদী নীতিতে, জিজ্ঞাসা করবেন না রাজনীতি করতে এসছেন, টাকাটা কোথায়? গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, সম্প্রীতিমূলক, সংহতিমূলক, ঐক্যমূলক, প্রেমমূলক ভঙ্গিতে জিজ্ঞাসা করবেন না কেন টাকা দেননি, টাকাটা আটকে রেখেছিলেন কেন, এখন রাজনীতি করতে এসছেন।